আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আব্দুস সাত্তার। তারপর সালাম দিয়ে বলল, আপনি সাইমা তাই না? সালামের উত্তর দিয়ে সাইমা বলল, হ্যাঁ। আপনার আপুকে একটু দিন তো, এতদিন কোথায় ছিলেন? বিদ্রুপ কণ্ঠে বলতে গিয়েও সাইমা সামনে নিল, বলল, আপু ঘুমাচ্ছে, ডাকা যাবে না। কেন? পরীক্ষা চলছিল, 3 রাত পড়াশোনা করেছে, আর শেষ পরীক্ষা ছিল, তাই 10টায় খেয়ে এসে ঘুমিয়েছে। কাল সকালে না হয় ফোন করুন, আমি আপুকে আপনার ফোন করার কথা বলে রাখবো। ঠিক আছে, তাই করব। তারপর জিজ্ঞেস করলো, আপনারা নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার তো সামনে পরীক্ষা, পড়ছিলেন বুঝি? হ্যাঁ তাই। সকালে কটার সময় ফোন করলে আপনার আপুকে পাবো? 7টা থেকে 8টার মধ্যে। পরে হয়তো আপু কোথাও বেরিয়ে যেতে পারে। এবার রাখছি তাহলে, বলে আব্দুস সাত্তার সালাম বিনিময় করে লাইন কেটে দিল। সাইমা যত রাত জেগে পড়ুক না কেন, ফজরের নামাজের সময় ঘুম ভাঙবেই। নামাজ পড়ে ও কোরআন তেলাওয়াত করে ঘন্টাখানেক ঘুমাবে, তারপর উঠে নাস্তা খেয়ে পড়তে বসবে। এটাই তার প্রতিদিনের রুটিন। সূর্য ওঠার আধা ঘন্টা আগে ওঠা রূপার বরাবরের অভ্যাস। ফজর নামাজ পড়ে 15 মিনিট কোরআন তেলাওয়াত করবে, তারপর আধা ঘন্টা বাগানে হাঁটবে। কিন্তু আজ ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করার সময় চোখে ঘুম বুঝে আসছিল বলে তেলাওয়াত বন্ধ করে ঘুমিয়ে পড়ছিল। ফোন বাজার শব্দে জেগে গেল। হাত বাড়িয়ে রিসিভার কানের কাছে নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে সালাম দিয়ে বলল, হ্যালো, কাকে চান? সালামের উত্তর দিয়ে আব্দুস সাত্তার বলল, যাকে চাই তিনিই ফোন ধরেছেন। মনে হচ্ছে আজ বাগানে হাঁটতে না গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙিয়ে নিশ্চয়ই অন্যায় করে ফেললাম, সেজন্য ক্ষমা চাইছি। আব্দুস সাত্তারের গলা বুঝতে পেরে রূপার ঘুমের ভাবটা দ্রুত কেটে গেল। তখন তার তনু মনে আনন্দের শিহরণ বইতে শুরু করলো। ধরফর করে উঠে বসে কিছু বলতে গিয়েও পারল না। অনেকক্ষণ চুপ করে রইল। কি হলো? ক্ষমা চাইলাম, তবু চুপ করে আছেন যে? কাল ফোন করার কথা বলে 6 মাস ডুব মেরেছিলেন কেন? সেজন্য ক্ষমা চাইছি। ডুব মারার কারণ আগে বলুন, তারপর ক্ষমা করার কথা চিন্তা করব। প্রথম কারণ, ওই দিন ফোনে যা কিছু বলেছি আম্মু সব শুনে জিজ্ঞেস করলেন, মেয়েটাকে? বললাম, ওই মেয়েকে আমি ভালোবাসি। আম্মু পরীক্ষার আগে আপনাকে ফোন না করার ওয়াদা করিয়েছিলেন। দ্বিতীয় কারণ, আমার ও আপনার পরীক্ষার ব্যাপার ছিল। তৃতীয় কারণ, পরীক্ষার পরের দিন আমাকে নিয়ে আম্মু তার বাপের বাড়ি গিয়েছিলেন, সেখানে ফোন নেই, এমনকি 8-10 মাইলের মধ্যেও নেই। গতকাল ফিরে রাতে ফোন করেছিলাম, সাইমা ফোন ধরে বললেন, আপনি ঘুমাচ্ছেন, জাগানো যাবে না, আগামীকাল সকালে ফোন করবেন। আমি আপাকে আপনার কথা বলে রাখবো। তিনি কি বলেননি? না, হয়তো জানাতে ভুলে গেছে অথবা সময় পায়নি। উনি এখন কোথায়? ঘুমাচ্ছে। এবার তাহলে বলুন, ক্ষমা করেছেন? আপনি দুটো ব্যাপারে ক্ষমা চেয়েছেন, প্রথমটা ক্ষমা করলাম, দ্বিতীয়টার ব্যাপারে সামনাসামনি না হলে ক্ষমা করব না। বলুন, কখন আমাদের সাক্ষাৎ হচ্ছে? তা বলবো, তবে তার আগে বলতে হবে, আমাকে ভালোবাসেন? বোকার মতো কথা বলছেন কেন? আপনি এত কিছু জানেন আর এ কথা জানেন না ভালোবাসা মনের ব্যাপার? আপনাকে কখনো দেখিনি, দেখার পর যদি মনে ভালোবাসা জন্মায় অথবা আপনার আচার আচরণ ভালো মনে হয়, তখন না হয় বলতে পারি। তাছাড়া শুধু মুখে ভালোবাসি বললে তো আর সত্যিকার ভালোবাসা হয় না। আপনি ঠিক কথা বলেছেন, তবে কি জানেন, আমার খুব ভয় হয় আমাকে দেখে যদি আপনার মনে ভালোবাসা না জন্মায়, তখন হয়তো নিজেকে সামলাতে পারবো না, কিছু অঘটন ঘটিয়ে ফেলতে পারি। তার কথা শুনে রূপা একটু ঘাবড়ে গিয়ে চিন্তা করলো, বড় লোকের বকে যাওয়া ছেলে নয় তো? যদি সত্যি তাই হয়, তাহলে তার সামনে যাওয়া বোধহয় ঠিক হবে না। কি করা উচিত? বেশ কিছুক্ষণ চুপ করে চিন্তা করতে লাগলো। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আমার কথা শুনে খুব ভয় পেয়েছেন তাই না? রূপা আমতা আমতা করে বলল, না মানে ভয় পাবো কেন? আব্দুস সাত্তার হেসে উঠে বলল, আমি শিওর আমার কথা শুনে আপনি ভয় পেয়েছেন। শুনুন, আমাকে দেখার পর আপনার মনে ভালোবাসা জন্মান অথবা না জন্মান আল্লাহ পাকের মর্জি, এতে আপনার কোনো দোষ হবে কেন? অঘটন ঘটার কথা যে বললাম তা আমার ব্যক্তিগত ব্যাপার, তবে বিশ্বাস রাখতে পারেন আপনার এতটুকু ক্ষতি করব না। একটা কথা জেনে রাখুন, কেউ কাউকে মন প্রাণ উজাড় করে ভালোবাসলে এক বিন্দু পরিমাণ ক্ষতি করার
এক বিন্দু পরিমাণ ক্ষতি তার করতে পারে না। যে করে সে ভালোবাসার মর্ম বোঝে না, অথবা সত্যিকার ভালোবাসা কাকে বলে জানে না। ঠিক আছে, আপাতত সামনাসামনি হওয়ার দরকার নেই, আরো কিছুদিন যাক, তারপর আপনার মন যখন চাইবে তখন সামনাসামনি হওয়া যাবে। তবে ইচ্ছা করলে এখন আমাকে দূর থেকে দেখতে পারেন, কাছে গিয়ে আলাপ করার প্রয়োজন নেই। কথাটা রূপার মনে ধরল। বলল, তাহলে বলুন, কিভাবে আপনাকে দেখব? আজ 5টার সময় সংসদ ভবন চত্বরে একটা লাইন পোস্ট সামনে রেখে আমি আসরের নামাজ পড়ব। সে সময় আমাকে দেখতে পারেন। যদি আপনার বাইনাকুল থাকে তাহলে কাছে না গিয়ে দূর থেকে খুব ভালোভাবে দেখতে পাবেন। ঠিক আছে, তাই হবে। এবার রাখি তাহলে। তার আগে বলুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? তা জানার দরকার নেই। কেন? লোকে আপনজনের ভালো মন্দ জিজ্ঞেস করে, আমি তো আপনার তেমন কেউ না। কথাটা ঠিক বলেননি। আপনজন না হলেও এমনি আলাপ পরিচয় থাকলে সবাই ভালো মন্দ জিজ্ঞেস করে, আর এটা করাও ভদ্রতা। যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি অবশ্য ঠিক কথা বলেছেন। তবে আপনাকে আমি আপনজন ভাবি, তাই জিজ্ঞেস করেছি। যাই হোক, 5টার সময় সংসদ ভবন চত্বরে নিশ্চয় আসছেন? ইনশাআল্লাহ আসবো। এবার রাখছি বলে রূপা সালাম বিনিময় করে লাইন কেটে দিল। ফোন বাজার সাথে সাথে সাইমারও ঘুম ভেঙে যায়। ঘড়ি দেখে বুঝতে পারে আব্দুল সাত্তার ফোন করেছে। আপুর ঘুম ভাঙার জন্য অপেক্ষা করে। তারপর তাকে ফোন ধরে কথা বলতে দেখে এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিল। লাইন কেটে দিতে জিজ্ঞেস করলো, আব্দুল সাত্তার ফোন করেছিল তাই না? রূপা বলল, হ্যাঁ। ইনশাআল্লাহ আসবো বললি, নিশ্চয় তার সঙ্গে দেখা করতে যাবি? হ্যাঁ যাব। কখন, কোথায়? আজ 5টার সময় সংসদ ভবন চত্বরে। আমিও তোর সঙ্গে যাব। কেন? কেন আবার? সেদিন বললাম না ছেলেটা ফ্রড হতে পারে, একা পেয়ে তোর ক্ষতি করতে পারে। তাই বলছিলাম কি, ওমর ভাইকেও আমাদের সঙ্গে নিলে ভালো হয়। তুই যেতে চাচ্ছিস যাবি। ওমর ভাইকে টানছিস কেন? জানিস তো তাকে আমি একদম সহ্য করতে পারি না। ওমর ওদের মামাতো ভাই। তার বাবার আর্থিক অবস্থা ভালো, ধানমন্ডিতে বাড়ি করেছেন, গাড়িও আছে। ওমর পল সায়েন্সে মাস্টার্স করেছে, সুস্বাস্থ্যের অধিকারী, দেখতেও খুব সুন্দর। কলেজ লাইফ থেকে কমিউনিস্ট পার্টি করে, মাস্টার্স করার পর পুরোপুরি রাজনীতিতে ঢুকে পড়েছে। আত্মীয়তার সুবাদে রূপা সায়মার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করে। রূপা যে বছর অনার্সে ভর্তি হয় সে সময় ওমর একদিন তাকে বলল, তোকে আমার ভীষণ পছন্দ, পড়াশোনা শেষ করে বিয়ে করব। তুই যেন এর মধ্যে আবার কারো প্রেমে টেমে পড়ে যাসনি। ওমর ভাই যে কোনো অংশে তারা অনুপযুক্ত নয় তা রূপা জানে। শুধু সে রাজনীতি করে বলে তাকে অপছন্দ করে। তাই বলল, কারো প্রেমে টেমে পড়বো কিনা জানি না, তবে তুমি যে কথা বললে তা কখনোই সম্ভব নয়। ওমর বলল, কেন? কোন মুসলিম মেয়ে কমিউনিস্ট ছেলেকে বিয়ে করতে পারে না। কমিউনিস্টরা কোরআন হাদিস বিশ্বাস করে না, তারা ধর্মকে অফিসের সঙ্গে তুলনা করে। এক কথায় কমিউনিস্টরা ইসলামের দুশ্মন। তোর কথা ঠিক নয়। পৃথিবীর অনেক মুসলিম রাষ্ট্রে কমিউনিস্ট পার্টি আছে। দেখো ওমর ভাই, তুমি আমার থেকে অনেক জ্ঞানী, তোমার সঙ্গে যুক্তিতর্কে পারবো না, তবু একটা কথা না বলে পারছি না। প্রত্যেক মানুষের নিজস্ব মতবাদ আছে, আর তা একের সঙ্গে অন্যের মিল না। ফলে যে যার মতবাদ প্রচার ও প্রতিষ্ঠিত করতে গিয়ে সারা পৃথিবীতে যুদ্ধ ও হানাহানিতে জড়িয়ে পড়ছে। এর কারণ, কোন মানুষের মতবাদ যত ভালো হোক না কেন, তা তার যুগের জন্য প্রযোজ্য হলেও সর্বযুগের জন্য হতে পারে না। কারণ মানুষ যত বড় জ্ঞানী হোক, তার জ্ঞান সসীম, আর বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা আল্লাহ রব্বুল আলামিন অসীম জ্ঞানের অধিকারী। তিনি তার সৃষ্টিকুলের মঙ্গলের জন্য যে মতবাদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত জানিয়েছেন, তা সর্বযুগের ও সর্বকালের জন্য প্রযোজ্য। যারা প্রকৃত মুসলমান তারা তার সেই মতবাদ ছাড়া মানুষের মতবাদ গ্রহণ করতে পারে না। যারা করে তারা মুসলমান নামের অযোগ্য। এবার নিশ্চয় বুঝতে পারছো কেন আমি তোমার প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বললাম। উমর বলল, ধর্ম মানুষকে অলস ও অকর্মণ্য করে দেয়, সভ্যতাকে বাধা দেয়, সম্মুখে অগ্রসর হতে দেয় না, অন্ধকার যুগের দিকে পিছিয়ে নিয়ে যেতে চায়। তাই কমিউনিস্টরা ধর্মকে স্বীকার করে না। চুপ করো উমর ভাই, চুপ করো। তাই যদি হতো তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেন তখন সমগ্র আরব অজ্ঞানতার অন্ধকারে ডুবেছিল।
মানুষ অন্যায়, অবিচার, অত্যাচার, ব্যভিচার, মদ, জুয়া, হিংসা, বিদ্বেষ ও হানাহানিতে লিপ্ত ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করে তারা কি আরো অসভ্য ও বর্বর হয়েছিল? না, সত্য জ্ঞানের আলোতে সভ্যতার চরম শিখরে উঠেছিল। তুমি বোধহয় ইসলামের ইতিহাস পড়নি, অথবা পৃথিবীর বিভিন্ন দেশের ইসলাম ধর্ম সম্পর্কে মনীষীদের উক্তিও পড়নি। যদি ওইসব পড়তে ও জানতে, আরবের মরুভূমিতে যে জ্ঞানের আলোকবর্তিকা আল্লাহ পাক বপন করেছিলেন, মাত্র কয়েক বছরের মধ্যে সেই আলো সারা পৃথিবীর অন্ধকার দূর করে আলোয় আলোকিত করেছে। জ্ঞানের স্বল্পতার কারণে এর বেশি কিছু তোমাকে বলতে পারলাম না। আমার কথা শুনে তুমি আবার মনে করো না আমি তোমাকে ঘৃণা করি। তবে তোমার পার্টির মতবাদকে ঘৃণা করি। এরপরও ওমর মাকে দিয়ে ফুফু ফুফার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তারা জানতেন রূপা কুমায়ুনের ছেলেকে বিয়ে করবেন না, তাই না করে দেন। ওমর ভাই আপুকে পছন্দ করে এবং বিয়ে করতে চায়। সাইমা জানে, কিন্তু আপু যে কেন তাকে পছন্দ করে না তা জানে না। তাই রূপা যখন বলল, ওমর ভাইকে টানছিস কেন? জানিস তো তাকে আমি ঘৃণা করি। তখন বলল, কেন যে তুই তাকে সহ্য করতে পারিস না তা বুঝি না। ওমর ভাইয়ের মতো হ্যান্ডসাম ও ভালো ছেলে আজকাল দেখা যায় না। রূপা বলল, তুই যে দেখছি কলেজে ঢুকতে না ঢুকতেই পেকে ক্ষয়ের হয়ে গেছিস। ভার্সিটিতে ঢুকে কি হবি আল্লাহই ভালো জানে। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব। আশা করি আরো চমৎকার হতে যাচ্ছে। আর আপনাদের কাছে একটি প্রশ্ন, আদৌ কি রূপা আব্দুল সাত্তারের সাথে দেখা করতে পারবে? আপনাদের কি মনে হয়? ইনশাআল্লাহ সকলেই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।